আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি খায়রুল বাশার এবং আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পাস। প্রশ্নোত্তর পর্বে দায়যুক্ত ব্যয় ছাড়া অন্যান্য ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ। সিলেট ছাড়া 10 শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও যানজটে ঘণ্টাখানেক পরও কেন্দ্রে প্রবেশের সুযোগ। নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় জিডি করেছেন ব্যারিস্টার সুমন এমপি। হত্যার হুমকি এলেও দেশে থেকে কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা। নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও ঠকছেন ক্রেতারা। আগামীর কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা। এবং টি-20 বিশ্বকাপ জিতে উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় ক্রিকেট দল। রোহিত কোহলির পর অবসরের ঘোষণা জাদেজারও। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বড় কোনো পরিবর্তন ছাড়াই পাশ হয়ে গেল 2024-25 অর্থ বছরের বাজেট। মাসব্যাপী 224 জন সংসদ সদস্যের আলোচনা, সমালোচনা, পরামর্শ থেকে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী তেমন কিছুই গ্রহণ করেননি। মাত্র 3 ঘণ্টায় 59টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য আগামী 1 বছরের ব্যয় নির্বাহে 7,97,000 কোটি টাকার বাজেট পাশ হয়, তাও আবার সর্বসম্মতিক্রমে। রিজভি নওয়াজের রিপোর্ট। 6 জুন পেশ হওয়া জাতীয় বাজেট পাশের প্রথাগত আনুষ্ঠানিকতা শেষ হল 30 জুন। শনিবার পাশ হয়ে গেছে অর্থবিল 2024। বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে আরও 10 বছর কর অবকাশ সুবিধা বহাল রাখা, এলাকাটির উন্নয়নে প্রয়োজনীয় মালামাল আমদানিতে শূন্য শুল্ক ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি অর্থবিলে। রোববার বাজেট পাশের প্রক্রিয়াটি শুরু হয় সকাল 11টায়। 2টার আগেই পাশ। মাঝে মন্ত্রী প্রতিমন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের আগামী 1 বছরের ব্যয় নির্বাহে প্রয়োজনীয় বরাদ্দ পাশ করিয়ে নেওয়ার দাবি উত্থাপন করেন। শক্তিশালী বিরোধী দলের অভাবে স্বতন্ত্র এবং জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য দুর্বল কণ্ঠস্বরে ছাঁটাই প্রস্তাব দেন। ক্ষুদ্র ঋণের নামে গরিব মানুষের কাছ থেকে কাগজে কলমে বলছেন 12.5%। 10,000 টাকায় প্রতি সপ্তাহে 250 টাকা। প্রথম দিন প্রথম কিস্তিও 250 টাকা, শেষ কিস্তিও 250 টাকা। 4 বার মাল্টিপ্লাই করেন কত পার্সেন্ট সুদ আসে। আর আপনি প্যাকেজেস লিমিটেডে লোন নিলেন 5% ইন্টারেস্টে। ইউনিসেফের পারিবারিক প্রতিষ্ঠান। যেভাবে এটাকে বিশ্বে পরিচয় দেয়া হয় সেই পরিচয়টি সঠিক নয়। এটি একটি স্ট্যাটিউটারি বডি, আইন দ্বারা তৈরি একটি প্রতিষ্ঠান। অবস্থান থেকে আমাদের এটা প্রতিবাদী বলতে পারেন যে আমরা 1 টাকা দেওয়ার কথা বলছি, কিন্তু শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো, শিক্ষায় জাতির মেরুদণ্ড, শিক্ষার মান উন্নয়ন ছাড়া তো আমাদের জাতি আগাতে পারবে না। অবধারিতভাবে সেসব কণ্ঠভোটে নাকচ হয়। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন। পরে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, নির্দিষ্টকরণ বিল 2024 এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সর্বসম্মতিক্রমে পাশ হয়ে যায় নির্দিষ্টকরণ বিল। নির্দিষ্টকরণ বিল 2024 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। 1 জুলাই থেকে শুরু হবে 2024-25 অর্থ বছর। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাজেটোত্তর নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশভোজে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, পেশাজীবী, গবেষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। সম্মেলন কেন্দ্রে আসা অতিথিদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন অর্থমন্ত্রী, প্রতিমন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য সহ অর্থ বিভাগের কর্মকর্তারা। গত 6 জুন জাতীয় সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। 30 জুন বাজেট পাশ হয়। 1 জুলাই থেকে বাজেট বাস্তবায়ন শুরু হবে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, যানজট সহ নানা সমস্যার কারণে শিক্ষার্থীরা 1 ঘণ্টা বা আরও বেশি সময় পরও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে, এমন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
সিলেট বোর্ড বাদে ৮ সাধারণ শিক্ষা, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। অতিবৃষ্টি ও যানজট সহ নানা ভোগান্তির মধ্যে প্রথম দিনের পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা। চরম নিরাপত্তাহীনতায় আছেন জানিয়ে থানায় জিডি করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। তাকে হত্যার উদ্দেশ্যে ৪-৫ জনের একটি শক্তিশালী দল ৩ দিন থেকে মাঠে নামার খবর পুলিশ তাকে জানিয়েছে বলে দাবি করেন তিনি। ব্যারিস্টার সুমন বলেছেন, যতই হত্যার হুমকি আসুক তিনি দেশ ছাড়বেন না, তার কাজকর্মও বন্ধ করবেন না। এনামুল কবির রূপমের রিপোর্ট। রাজধানীর শেরেবাংলানগর থানায় করা সাধারণ ডায়েরিতে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন জানান, চুনারুঘাট থানার ওসি তাকে ফোন করে জানিয়েছেন ৩ দিন আগে তাকে হত্যার টার্গেট নিয়ে একটি শক্তিশালী মহল ৪-৫ জনের একটি টিম মাঠে নামিয়েছে। ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? কারণ আমার মেরে ফেললো, আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধও করব না। আর এইসব আগে নেতারা বন্ধ করছে বইলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে, মতিউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়। আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। অভিযোগ জিডি হিসেবে গ্রহণ করেছে থানা। জানিয়েছেন যে ওনাকে কেউ বা কারা হুমকি দিচ্ছে, তাকে হত্যার হুমকি দিচ্ছে। যেহেতু উনি সংসদ এলাকায় থাকেন, তো বাংলাদেশ তো ছোট জায়গা, বিভিন্ন রকম হুমকি তারা লোকজনের দিকে আসতে পারে। আমরা এটাকে অ্যাপ্রোপ্রিয়েট মনে করে এটাকে আমলে এনে আমরা একটা জিডি নিয়েছি এবং ওনাকে আশ্বস্ত করেছি যে কোনো ধরনের সিকিউরিটি ওনাকে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে কল করা অজ্ঞাত ওই ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা করছে থানা পুলিশ ও গোয়েন্দারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাসেলস ভাইপার সাপের কামড়ে আক্রান্তকে সময় মতো অ্যান্টিভেনাম দেয়া হলে ৮০% আক্রান্ত সুস্থ হয় বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ডক্টর এম.এ. ফয়েজ বলেছেন, মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ওয়ান হেলথ অ্যাপ্রোচ কাজে লাগিয়ে সাপের কামড়ে আক্রান্তদের সময় মতো হাসপাতালে আনাতে আরও প্রচারণা প্রয়োজন। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। সম্প্রতি রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের কামড়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে। নানান বিভ্রান্তির কারণে ছড়িয়েছে আতঙ্ক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ৯ বছরে ২৩৫ জন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা চিকিৎসক বলছেন, সাপের কামড়ে আক্রান্তের শরীরে দ্রুত রক্ত জমাট বেঁধে যায়, ফুসফুসের ওপর প্রভাব পড়ে। আমরা দেখেছি ট্রেনটা একটু বেশি, তার মানে আক্রান্তের সংখ্যা হয়তো বাড়ছে আর কি। এটা হয়তো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেটা। এভারেজ যেটা ডিলে করে হসপিটাল, বাইরে থেকে হসপিটালে প্রায় ৮ ঘন্টা আর কি। হ্যাঁ, অনেক দেরি করে আসে। বেসিক্যালি আমরা বলেছি 67% ক্ষেত্রে রোজার কাছে যায় এখনও মানুষ। আমি দেখেছি রাজশাহী মেডিকেল হাসপাতাল যেটা। এখন বিচিত্র যেটা যারা দেরি করে আসে তারা খারাপ বেশি হচ্ছে, তাদেরকে ডায়ালাইসিস লাগছে, কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ডায়ালাইসিস লাগছে, মাল্টিঅর্গান ফেল হয়ে যাচ্ছে, তাদের মর্টালিটি বেশি আর কি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সাপের কামড়ে আক্রান্তদের 67% বিজ্ঞানসম্মত চিকিৎসা নেন না। বিপুল সংখ্যক মানুষ যায় ওঝার কাছে। ওই অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত রোগীরা দেরি করে হাসপাতালে যান। অ্যান্টিভেনম প্রয়োগের আগেই আক্রান্তের ফুসফুস ও কিডনি অকেজো হয়ে যায়। নতুনভাবে আবির্ভূত চন্দ্রবোরা সর্পদংশন আমাদের স্বাস্থ্য সেক্টরের জন্য একটা সুযোগ এনে দিয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা, ওয়ান হেলথ অ্যাপ্রোচ কিংবা চিকিৎসা বিভিন্ন কম্পিটেন্সির দক্ষতা উন্নয়ন, যার মধ্যে সাধারণ কমিউনিটি সম্পৃক্ততা থেকে শুরু করে জরুরি স্বাস্থ্য অবস্থা সর্বদংশনের চিকিৎসার পাশাপাশি অন্যান্য দক্ষতাগুলো শুধু সর্বদংশন না, অন্যান্য বিষয়েও কাজে লাগানো যাবে। প্রকৃতিতে থাকা জীবের সাথে সহ অবস্থানের মাধ্যমে কিভাবে রোগমুক্ত থাকা যায়, এর জন্য বৈশ্বিকভাবে ওয়ান হেলথ অ্যাপ্রোচ বাস্তবায়ন জরুরি বলছেন এই বিশেষজ্ঞ। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। নজরদারির অভাবে কৃষিতে পর্যাপ্ত উৎপাদনের পরও বাজারে গিয়ে ঠকছেন ক্রেতারা। কাজেই রক্ত পানি করা খাটুনি শ্রম,
মাঠে কৃষকের তপস্যা, সরকারের ভর্তুকি, নীতি সহায়তা সবই ম্লান করে দিচ্ছে গুটি কয়েক মানুষের অতি মুনাফার মানসিকতা। রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসে আগামীর কৃষির চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে শাইখ সিরাজের একক বক্তৃতা এবং অর্থনীতি গবেষকদের প্রশ্নোত্তরে এই বিষয়গুলো উঠে এসেছে। রিজভী নেওয়াজের রিপোর্ট। ওই যে হাকিম আলী কাজ করছেন। ৮০ দশকে হাকিম আলীর মৎস্য খামারের গল্প বলে শিক্ষিত তরুণদের মাছ পালন থেকে মাছ চাষে উদ্বুদ্ধ করা, মিসেস জামানের মুরগি পালন সহ কাল্পনিক চরিত্রকে তুলে ধরে বাংলাদেশের কৃষি এবং কৃষককে নায়কের আসনে নিয়ে আসার নেপথ্য কারিগর শাইখ সিরাজ। সরকারের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস তাকে বেশ কয়েক বছর আগে জ্যেষ্ঠ ফেলো নিয়োগ করেছে। সেই থেকে প্রতি বছরই অন্তত একবার সংস্থাটিতে একক বক্তৃতা মাটির মানুষ শাইখ সিরাজের। স্বাধীনতা পরবর্তী সময় থেকে অদ্যাবধি সরকারের মূল খাদ্য উৎপাদনের পেছনে সরকারের একটা লাগাতার একটা প্রণোদনা ছিল, ভর্তুকি ছিল, গবেষণা একটা বড় ভূমিকা রেখেছে, বিশাল ভূমিকা রেখেছে। 40 টাকার একটা সুপুরের একটা প্যাকেট 250 টাকা কেন যাবে? কি ব্যাখ্যা আছে? আপনি কি দেবেন ব্যাখ্যায়? কোনো বাজার তদারকি, নিয়ম নীতি কোনো কিছুই নাই, এক কথায়। জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন সক্ষম আগামীর কৃষি নিয়ে নানা প্রশ্ন ছিল গবেষকদের। লিজিং অ্যারেঞ্জমেন্ট যেটা চলছে ইতিমধ্যেই, যেটা হর্টিকালচার, বাগান এবং মাছের পুকুরে আমরা ইতিমধ্যেই দেখছি, সেটা ক্রপ এগ্রিকালচারে, পটেটোতে এসছে, কন্ট্রাক্ট ফার্মিং এ, কিন্তু এখন পর্যন্ত দেখছি না যে মেজর ফুড গ্রেইন প্রোডাকশনে এই জাতীয় কোনো মোডে আসছে। এইসব বীজ যে কৃষকরা উৎপাদন করতো, এই টেকনোলজিটা তো হারিয়ে যাচ্ছে। তো এটা কি আমাদের ফুড সিকিউরিটিতে কোনো প্রভাব ফেলবে? এই প্রজাতিগুলো হারিয়ে যাচ্ছে, এটা কি আমাদের বায়োডাইভার্সিটির উপর এফেক্ট করছে না? সনাতনী কৃষি বনাম উচ্চ ফলনশীল আধুনিকতম কৃষি, কোনটাতে ভবিষ্যৎ? আলোচনায় উঠে এলো সেই বিতর্ক। সামগ্রিকভাবে ইনফ্লেশন বৃদ্ধির পেছনে ফুড ইনফ্লেশন বেশি ভূমিকা রাখছে নন ফুড ইনফ্লেশন। তো তাহলে আমাদের জানতে হয় এটার দাম বাড়ার ক্ষেত্রে কি প্রোডাকশনের ঘাটতি দায়ী নাকি অন্য কিছু দায়ী? এখানে আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যে মাছের ধানের খেতে কেন আমরা মাছ চাষ করব। ভ্যালু যদি বেশি হয়, আমি কৃষককে সেই সুযোগ কেন দেবো না? তাকে বর্ধিত আয়ের আমি কেন তাকে আটকে রাখবো? খাদ্য নিরাপত্তা কত, ধান চাষই করো। শাইখ সিরাজের 4 দশকের উন্নয়ন সাংবাদিকতায় মাঠের অভিজ্ঞতা থেকে গবেষণার খোরাক পেয়ে কৃতজ্ঞ বিআইডিএস, জানান মহাপরিচালক। রিজভী নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আগামী 10 বছরে বহরে আরও 32টি এয়ারক্রাফট যুক্ত করতে চায় বিমান। এয়ারবাস বা বোয়িং দুই কোম্পানির সাথে কথা হলেও এয়ারক্রাফট কেনার ব্যাপারে এয়ারবাসের সাথেই আলোচনা বেশি দূর এগিয়েছে বলে জানিয়েছেন বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম ভূঁইয়া। বিমানের ক্রুদের স্বর্ণ চোরাচালানের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চকর মালিথার রিপোর্ট। দায়িত্ব গ্রহণের 1 মাসেরও বেশি সময় পর সাংবাদিকদের সাথে বিমানের নতুন এমডির মত বিনিময়। রোববার দুপুরে বিমানের প্রধান কার্যালয়ে মত বিনিময়ের শুরুতে সুষ্ঠুভাবে বিমান চালনায় নানামুখী চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন তিনি। বিমান বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনার কথা জানান বিমানের এমডি। প্রায় 10 বছর মেয়াদী একটা এক্সপানশন প্ল্যান আমরা করছি, যেখানে আমাদের হইল যে 2034-35-এ যাতে আমাদের 47টি এয়ারক্রাফট থাকে বিমান বহরে। সেই হিসাবে আমাদের বর্তমানে 21টি আছে, 21টি থেকে 6টা ফেজ আউট হয়ে যাবে। টোটাল মোট 32টা এয়ারক্রাফট আমরা পরিকল্পনা করছি, যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক আমাদের বহরে অ্যাড করতে হবে, আইদার পারচেজ অর লিজ অর আদার কোনো মেকানিজম। যাই হোক, বোয়িংয়েরও প্রপোজাল আছে, সেটা আমরা ইভ্যালুয়েট করব। আর ইয়াটা একটু আগাইছে আর কি, ইন্টারনাল প্রসিডিউর। গত 14 জুন দুবাই এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ে বিমানের এক কেবিন ক্রুকে সোনার বার সহ আটক করা হয়। এই কারণে ফ্লাইট ছাড়তে খানিকটা বিলম্ব হয়েছিল। এমনি আরও নানা কারণে প্রায় প্রতিদিন যে ফ্লাইট ডিলে হয়, এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন তিনি। এটা তো ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, ইট উইল বি ট্রিটেড প্রপারলি। হ্যাঁ, এটা ইয়া হবে এবং ইয়া হয়েছে, যারা এরকম ফাইন্ড আউট হয়েছে। জি জি, ঠিক আছে, উইল বি লুকিং ইনটু ইট। আমাদের অন টাইম পারফরমেন্স গত 74% নর্মালি, গত মাসে সেটা 67% ছিল। কয়েকটা টেকনিক্যাল ইয়ার কারণে সেটা আমি তো বলছি, আমি এটা পরিকল্পনা করতেছি। যাত্রী সেবা এবং দায়িত্বে অবহেলার ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে
সতর্ক করেছেন বিমানের নতুন এমডি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। 1966 সালে মুক্তিপ্রাপ্ত এদেশের প্রথম হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাকার লেনের 60 বছর পূর্তিতে এর বিশেষ প্রদর্শনী হবে চ্যানেল আই ও ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির আহমেদ। বিশেষ প্রদর্শনী নিয়ে দারুণ অনুভূতি জানিয়ে বিশিষ্ট অভিনেতা আফজাল হোসেন বলেছেন, এর মধ্য দিয়ে সে সময়ের সিনেমা ও সমাজ ব্যবস্থা নিয়ে জানতে পারবে তরুণ প্রজন্ম। জাকে আক্তারের রিপোর্ট। 13 নম্বর ফেকু ওস্তাকার লেন এদেশের প্রথম হাসির সিনেমা। 1966 সালের 1 জুন মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটির মাধ্যমে ঢালিউডে নায়ক রাজ রাজ্জাকের অভিষেক ঘটে। মঞ্চনাটক শান্তিনিকেতন অবলম্বনে সিনেমাটি পরিচালনা করেন বশির হোসেন। আমাকে বাঁচা ভাই, কি হয়েছে? ওই যে একটু আগে যে পয়সাটা আমরা দুজন বাঁচ করে নিলাম না, ওই পয়সাটা না সকালবেলা মেম সাহেব আমাকে গুড় কিনতে দিয়েছিল। খান জয়নুলের রচনায় নির্মিত 13 নম্বর ফেকু ওস্তাকার লেন এর চিত্রনাট্য প্রযোজনা করেছেন সালাউদ্দিন। এতে সুমিতা দেবী, সুজাতা আনোয়ারা, সিরাজুল ইসলাম, বেবি জামান, কামাল আহমেদ ছাড়াও বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছিলেন নায়ক রাজ রাজ্জাক। একটু বাইরে গিয়েছিলাম। চলচ্চিত্রটির 60 বছর উপলক্ষে সোমবার দুপুর 3:05 চ্যানেল আই পর্দায় ও ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে বিশেষ প্রদর্শনী হবে। সবাই সব রকম সিনেমা দেখতেন বলেই 13 নম্বর ফেকু ওস্তাকার লেনের মতো ছবি নির্মিত হয়েছে এবং সেই ছবিটা হাসির ছবি এবং বাংলাদেশের সেরা কয়েকটি ছবির মধ্যে একটা। দেখার দরকার এই কারণেই যে আগের মানুষের প্রতিভা কোন স্তরের ছিল সেই জানবার সুযোগটা তো এখন তাদের কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সিনেমাটি মুক্তি পাওয়াটা বিশেষ আনন্দের বলেছেন প্রকল্প পরিচালক রিয়াজ আহমেদ। সেই ছবিটি আমরা সাউন্ডের কিছু কাজ করেছি আর টুকটাক এডিটিং করেছি ছবির কোয়ালিটিতে টেকনিক্যালি। তারপরে আমরা চেষ্টা করেছি ছবিটিকে একটু ওই ফরম্যাটে রাখতে। এটা একটা ক্লাসিক ছবি, চমৎকার একটি হাসির ছবি। 13 নম্বর ফেকু ওস্তাকার লেন চলচ্চিত্রটির গান সুর করেছেন সত্য সাহা। চিত্রগ্রাহক ছিলেন আব্দুস সামাদ। পপুলার ফিল্মস অ্যান্ড থিয়েটার্সের পরিবেশনায় সিনেমাটির সম্পাদনায় ছিলেন বশির হোসেন। জাকে আক্তার, চ্যানেল আই, ঢাকা। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এখনই নীতিমালা করা প্রয়োজন বলে মনে করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ভাইরাল কন্টেন্টের যুগে দায়িত্বশীল সাংবাদিকতা এখন অপরিহার্য। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গণমাধ্যমের কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে রোববার দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই কার্যালয়ে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের জুনিয়র কমান্ড অ্যান্ড স্টাফ কোর্সের সদস্যরা। ধারণা নেন টিভি চ্যানেল, অনলাইন প্ল্যাটফর্ম আর ওটিটিতে পর্দার পেছনের কর্মযজ্ঞ সম্পর্কে। চ্যানেল আইয়ের বার্তা প্রধানের সঙ্গে মতবিনিময়ের সময় বিমান বাহিনীর সদস্যরা জানতে চান গণমাধ্যমটির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। প্রশ্ন ছিল, নতুন প্রযুক্তির যুগে টেলিভিশন কিভাবে দর্শক শ্রোতাদের সঙ্গে সম্পর্কের পরিসর বাড়াচ্ছে। যেই নীতি নৈতিকতা দিয়ে আপনার সমাজ, আপনার সংস্কৃতি, যেই পরিমণ্ডলে আপনার ধর্মীয় আচরণ, তার ভেতরের থেকে আপনি টেলিভিশন চালান। কিন্তু যখন সোশ্যাল মিডিয়া আসে তখন তো এটার কোনো সীমানা নেই, যে প্রান্ত থেকে যে কিছু বলতে পারছে, যাই কিছু, কিন্তু সেটার ভিতরে শুদ্ধাচার কতটুকু আছে, সেটার ভিতরে ইথিক কতটুকু আছে। ওটিটি প্ল্যাটফর্ম তো গ্লোবাল কম্পিটিশন, সেখানে এখন আপনি দেখছেন ওটিটিতে এত ছড়া বা এত চমকপ্রদ জিনিস দেখছেন, তা আমাদের দেশ তো সেটা করতে পারছে না। এইখানে আপনার বিধিনিষেধটা কোন জায়গায়? আপনার নিজস্ব কোনো নৈতিকতা, আপনার নিজস্ব কোনো ধর্মীয় মূল্যবোধ আলটিমেটলি থাকবে না। একটা নতুন কালচার গ্লোবালি তৈরি হবে। তো আমি মনে করি যে ওটিটি প্ল্যাটফর্ম এর জন্য একটা গাইডলাইন এখনই দরকার। আপনার প্রশ্ন তৈরি হচ্ছে যে
আমরা আমাদের ওটিটিতে যা দেখাচ্ছি এটার মানও আরো উন্নত হতে হবে। গণমাধ্যমের নানা দিক থেকে শুরু করে হালের কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলেন শেখ সিরাজ, সতর্ক করেন ভাইরাল সাংবাদিকতার বিপদ সম্পর্কে। একজন সংবাদকর্মীর একটা সংবাদ বিভাগে মানে জায়গাটাও চলে যায় যে আমার কিছু সংবাদ আছে আমরা প্রচার করব, আমার প্রচুর ভিউ হবে, কিন্তু আমরা ওইখান থেকে অনেকটা পেয়েছি। একটা সংবাদকে আমরা পাওয়ার পরেও বেশ কয়েকবার ক্রস চেক করি, তারপর সেটা প্রচার করি। সময়ের কারণে আপনি একটু ক্রস চেক না করে যাতে একটা টেলিভিশনের একটা প্রতিষ্ঠানের ইমেজ যে কত ক্ষতি হয়, এরকম ঘটনা তো হরহামে সেই করছে এবং কত ভাইরাল হলো সেটা কখনোই টেলিভিশন চ্যানেল বা শিল্পী নির্ভর করা যায় না। এখানে পার্সোনালিটি, কোয়ালিটি। পরে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সাক্ষাৎ করেন বিমান বাহিনীর প্রতিনিধিরা। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবারে স্পোর্টস। খেলাধুলা সব আপডেট নিয়ে স্পোর্টসে আছেন মিশু চৌধুরী, যাচ্ছি তার কাছে। মিশু। বাসার ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আজকের স্পোর্টসে। আমি মিশু চৌধুরী আপনাদের সঙ্গেই আছি। প্রথমে নিউ কিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। সাউথ আফ্রিকাকে 7 উইকেটে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধার করায় উচ্ছ্বাসে ভাসছে ভারতীয় ক্রিকেট দল। সব মিলিয়ে 13 বছর পর বিশ্বকাপ এবং 11 বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট জেতায় দেশে বিদেশে নানা জায়গা থেকে অভিনন্দন বার্তা পাচ্ছে টিম ইন্ডিয়া। নীরবতা ভেঙে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রায় 51 সপ্তাহ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরেই অবিস্মরণীয় ফাইনালের জন্য অভিনন্দন বার্তা লেখেন তিনি। 7 জুলাই জন্মদিন থাকলেও বিশ্বকাপের ট্রফি জেতাকে নিজের জন্মদিনের উপহার হিসেবে নিয়েছেন তিনি। তার নেতৃত্বে 2007-এর টি-20, 2011-এর ওডিআই বিশ্বকাপ এবং 13 সালে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয়রা। ওদিকে অধিনায়ক রোহিত শর্মা ও কোহলির দেখানো পথে হেঁটে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। বিশ্বকাপ জয়ের একদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এই ঘোষণা দেন তিনি। মূলত তরুণ ও আগামী প্রজন্মকে জায়গা করে দিতেই জাদেজার এই সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ জেতার পর ব্যতিক্রমভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন বিদায়ী অধিনায়ক রোহিত শর্মা। ট্রফি জয়ের পর আইসিসির অফিসিয়াল প্রেস কনফারেন্সে তিনি ইঙ্গিত দিয়ে জানিয়েছেন গুড বাই। This was my last game as well. Honestly, I have enjoyed since the time I started playing this format, and nothing better time to say goodbye to this format. I have loved every moment of this. I started my India career playing this format, and this is what I wanted. I wanted to win the cup and say thank you. দর্শক, এই ছিল আজকের স্পোর্টসে। আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি মূল সংবাদে বাশারের কাছে। ধন্যবাদ মিশু। এবারে অন্যান্য সংবাদ। দেশের স্বাস্থ্য সেবা খাতকে এগিয়ে নিতে আগামী 6 মাসের মধ্যে রংপুরে রোবোটিক সার্জারির মাধ্যমে জটিল অস্ত্রোপচারের উদ্যোগ নেওয়া হয়েছে। রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার জাভেদ আক্তার উপস্থিত ছিলেন। আগামী 5 জুলাই সার্জনদের অংশগ্রহণে রংপুরে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার হৃদয় রঞ্জন রায় সহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের সামনে আততায়ীর ছোড়া তীরের আঘাতে পুলিশ কর্মকর্তা আহত। নিরাপত্তা বাহিনীর গুলিতে হামলাকারীর মৃত্যু। প্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। চলুন দেখে নিই এখনকার আয়োজনগুলো।
বিপুল উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমাবর্তন। ভার্জিনিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গ্র্যাজুয়েশন সনদ ও সম্মাননা। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের পাঠানো তথ্যে রোকসানা আমিনের রিপোর্ট। স্থানীয় সময় 29 জুন আলেকান্দ্রিয়া সিটি স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ সমাবর্তন। কালো গাউন, মাথায় গ্র্যাজুয়েশন হ্যাট পরে সমাবর্তনে মূল আকর্ষণ হয়ে শিক্ষার্থীরা তাদের সনদ নেন, আনন্দ উচ্ছ্বাসে ভরিয়ে তোলেন দিনটিকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানি। Thank you very much for coming here. The stage, Honorable Congressman Jerry Connolly. সমাবর্তন বক্তা ছিলেন ভার্জিনিয়ার 11 ডিস্ট্রিক্টের ইউএস হাউস রিপ্রেজেন্টেটিভ গ্যারি কনলি। Congratulations. Jobs in STEM are going to be plentiful. In fact, we have lots of openings as we speak because of the technology nature of our economy here in Northern Virginia. গ্র্যাজুয়েশন সম্পন্ন করা ছাত্রছাত্রীদের আগামী দিনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেক্টরে নিজেদের মেধার স্বাক্ষর রাখার আহ্বান জানান বাংলাদেশি বংশোদ্ভূত ভার্জিনিয়া স্টেট সেনেটর। This milestone stands as a testament to your hard work and unwavering commitment, ensuring that your future shines brightly. Take pride in today's accomplishment. It marks the beginning of many more to come. অনুষ্ঠানে একাডেমিক কৃতিত্বের জন্য MSIT বাংলাদেশি ছাত্রী জেনিফার আফরোজকে ভ্যালেডক্টোরিয়ান সম্মান প্রদান করা হয়। Walk beside us on this extraordinary journey. So this is Jennifer Afroz Choudhury, and Jennifer means enlightenment or bringer of life. It's a fitting name for this momentous occasion. সমাবর্তনে MSIT ও MBA ব্যাচের কয়েকশো ছাত্রছাত্রী এবং গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থী ছাড়াও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। রোকসানা আমিন, চ্যানেল আই। নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। সার্বিয়ার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের সামনে আততায়ীর ধনুক থেকে ছোঁড়া তীরের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারীর মৃত্যু হয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ডেসিক এই ঘটনাকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন। সার্বিয়ান বার্তা সংস্থা তানজুগ বলেছে, আহত পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলে নজিরবিহীন হামলা এবং ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ আর সিনেমা। একই সঙ্গে প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে মঞ্চ নাটকও। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে সংযুক্ত হল নতুন মঞ্চ নাটক পুণ্যাহ। 28 জুন থেকে নাটকটি প্রদর্শিত হচ্ছে আইস্ক্রিনে। কাকরগাছি নামের একটি গ্রামকে ঘিরে গড়ে উঠেছে এই মঞ্চ নাটকের গল্প। নাট্যকেন্দ্র প্রযোজিত নাটকটির নির্দেশনা দিয়েছেন ইউসুফ হানা অর্ক, গল্প লিখেছেন বদরুজ্জামান আলমগীর। এবার জয় বানানা ফাইবার মেশিন সিল্ক সিটি সংবাদ। রাজশাহী 6 আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন ও রাজশাহী 3 আসনের এমপি আসাদুজ্জামান আসাদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন শাহরিয়ার আলম। বিক্ষোভে অংশ নেন জেলা শ্রমিক লীগ সভাপতি আব্দুল্লাহ খান, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, রাজশাহী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেন্টু ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোস্তাফিজ রহমান সাগর। এবারে কৃষি সংবাদ।
চাঁদপুরে অনলাইনে মাছ বিক্রির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি ক্রেতাদের সাথে প্রতারণা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৈধ অনলাইন ব্যবসায়ীরা বলছেন তারা ব্যবসা পরিচালনা করছেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। তাদের নাম ভাঙিয়ে অগ্রিম টাকা নিয়ে গ্রাহকের সাথে প্রতারণা করছেন বেশ কয়েকটি প্রতারক চক্র। এবারে প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর বিপর্যস্ত উপকূলীয় অঞ্চল সন্দ্বীপ। প্রায় 15 কিলোমিটার বাঁধ ভেঙে যাওয়ার পাশাপাশি চরম ঝুঁকিতে পুরো বেড়িবাঁধ। একদিকে জীবন জীবিকা নির্বাহীর দুশ্চিন্তা আর অন্যদিকে আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। বাঁধ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ স্থানীয়দের। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছি একটি বিরতি। বিরতির পর জানিয়ে ফিরব। সার্বজনীন পেনশন স্কিম থেকে বাদ দেওয়ার দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি পালন। 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতির ডাক। বিরতির পর আবারও আমন্ত্রণ। চলুন যাওয়া যাক এবারের আয়োজনে। সার্বজনীন পেনশন স্কিম থেকে বাদ দেওয়ার দাবিতে সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সোমবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক উল্লেখ করে তা বাদ দেওয়ার দাবিতে কর্মসূচি পালন করে আসছেন শিক্ষকরা। সম্মানিত আন্দোলনের ধারাবাহিকতায় রোববার দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি ও সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। শিক্ষক নেতারা বলেন, এই বৈষম্যমূলক স্কিম বাতিল না হওয়া পর্যন্ত শিক্ষকদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলন আগামী দিনে তরুণ সমাজের স্বার্থ রক্ষার পক্ষে এবং উচ্চ শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন। আমরা এখনো আশা করি সরকার অনতিবিলম্বে এই যৌক্তিক দাবি মেনে নেবেন, যাতে আমরা ক্লাসে ফিরে যেতে পারি। আজকে যে বৈষম্যমূলক পেনশন স্কিমটি শিক্ষকদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে, আমরা তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ 1 জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে অংশগ্রহণ করব না, করতে পারি না। আন্দোলন কর্মসূচি চলার সময় ক্লাস ও পরীক্ষা নেওয়া, প্রফেশনাল কোর্স, সেমিনার হল ও দাপ্তরিক কার্যক্রম থেকে বিরত থাকবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। হবে আপনারা ধৈর্য সহকারে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম মহানগরের যানজট কমাতে শহরের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পে পার্কিং চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। হোটেল আগ্রাবাদে সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী পে পার্কিং উদ্বোধন করেন। বি ট্র্যাক সলিউশন নামের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে 177টি গাড়ির পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে। ইয়েস পার্কিং অ্যাপসের মাধ্যমে অনলাইন এবং নগদ দুভাবেই পার্কিং এর জায়গা ভাড়া নিতে পারবেন নগরবাসী। অনুষ্ঠানে সিডিএ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। কোপা আমেরিকার গ্রুপ চ্যাম্পিয়ন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। চলুন যাওয়া যাক এখনকার আয়োজনে। বেসরকারি টিভি চ্যানেল গ্লোবাল টিভির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সকালে রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেলের নিজস্ব ভবনে দিনটি বিশেষভাবে উদযাপনে কেক কাটেন প্রতিষ্ঠানটির সদস্যরা। এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হোসেন সহ অন্যরা ছিলেন। দিনব্যাপী আয়োজনে অনেকেই গ্লোবাল টিভি ভবনে যান শুভেচ্ছা জানাতে।